ইলিয়াস আলীর বউ এখন তো উনি সংসদ সদস্য হয়েছেন। উনি একবার আমাকে বলেছিলেন যে, "আমি সাইবার সন্ত্রাসী।" তার পেছনের গল্পটা একটু বলি যে, তখন তো আমি যখন শুরু করেছি ২০২১ সালে একটু শুরু করেছি। ২০২২ সাল থেকে পুরোদমেই মানে ২০২১ সাল থেকেই পুরোদমে ২০২০ সালে একটু ছিল। ২০২১ সালে আরেকটু বেড়েছে। ২০২২-২৩ মানে পুরোপুরি আমি এই কাজটা, এই মিডিয়ার কাজটা করেছি। এটা অবশ্য যখন আমার সাথে যারা আছেন আমার পেজে তারা সবাই জানেন। তো ২০২১ সালে আপনাদের নিশ্চয়ই একটা মনে আছে যে সাইবার সন্ত্রাসীর একটা তালিকা দেওয়া, আন্তর্জাতিক সাইবার সন্ত্রাসী বা আন্তর্জাতিক আ হ্যাঁ, সাইবার সন্ত্রাসীর এক তালিকা দেওয়া হয়েছে। যারা বাহিরে বসে সরকারের বিরুদ্ধে কথা বলে। তো সেই তালিকায় আনফরচুনেটলি আমার নামটা ছিল। আ একমাত্র মহিলা আমি। সেখানে আমার নামটা ছিল। তা আমার নামটা আসার পরে এবং সেই কাহিনীটাও অনেক দুঃখের কাহিনী। কারণ যখন কনক স্যারের বোনকে ধরে নিয়ে গেছে, আ ঠিক সেই দিন সেই সময় আমি বাংলাদেশে গিয়েছিলাম একটা খুব গুরুত্বপূর্ণ কাজে ১ সপ্তাহের জন্য। আ কনক স্যারের বোনকে ধরে নিয়ে গেল। তার পরের দিনেই কিন্তু এই ইয়েটা বের হয়েছে। ওই তালিকাটা বের হয়েছে। তখন আনফরচুনেটলি আমি বাংলাদেশে। বাট করোনার কারণে আমার মাস্ক পরে থাকতে হতো। আর তাছাড়া আমি তো কাউকে বলে যাইনি যেহেতু গুরুত্বপূর্ণ কাজে গেছে। আর যখন আওয়ামী লীগ সরকার তো আমার উপরে ভীষণভাবে ক্ষিপ্ত ছিল। এমনিতেই স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে তথ্যমন্ত্রী সবসময় বলত যে আ বাইরে বসে এরা ষড়যন্ত্র করতেছে। এমনি হুমকি-ধমকি আ দেওয়া হতো। এদের পাসপোর্ট বাতিল করা হবে, এই করা হবে। বিভিন্ন ধরনের হুমকি-ধমকি। কিন্তু যাই হোক যেই কথাটা আসছিলাম যে কনক স্যারের বোনকে গ্রেপ্তার করা হলো তার পরের দিনই এই তালিকাটা প্রকাশ করা হলো। ১ম এ ১২ জনের তালিকা আ ইলিয়াস ভাই, তারপরে হচ্ছে যে দেলোয়ার ভাই, মেজর দেলোয়ার, তারপরে আরো অনেকেই ছিল সেখানে। আর মহিলাদের মধ্যে আমি একাই ছিলাম। তারপরে পরের দিন আরো ৩ জনের নাম আসলো। তো আমি তো বুঝতে পারি নাই যে মোবাইল গরম হয়ে যাচ্ছে। কি ব্যাপার? সবাই দেখি যে আমারে খবর পাঠাচ্ছে। আচ্ছা, তখন আমি তার ২ দিন পরে আমি বাংলাদেশ থেকে আসার কথা। তো আমি তো আসলে ভয় পেয়ে গেছি। যে তখন দেখছিলাম যে আসলে বোতল-টতল দিয়ে, মদের বোতল-টতল দিয়ে মানুষকে আবার গ্রেফতার করে। এরকম ঘটনা চলতেছিল। তো এটার জন্য আমি একটু ভয় পেয়েছিলাম যে আমাকে বিমানবন্দরে কি করা হয়। যাই হোক আল্লাহর রহমতে আমি আসতে পেরেছি। আসার পরে দেখলাম যে আমার আর গেস্ট আসে না। কি আওয়ামী লীগের গেস্ট গুলো আসে না। কেন আসে না? ফোন করলেই বলতেছে যে রব্বানির কথা আমার মনে আছে। রব্বানি বলতেছে যে, "আপা আপনাকে আমি টেক্সট দেখাবো যে ডিজিএফআই থেকে আমাকে বলছে যে আপনার প্রোগ্রামে যাইতে না। কারণ আপনি হচ্ছেন সাইবার সন্ত্রাসী।" এই গেল একজন। আরেকজন হচ্ছে যে আ ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন আফরোজ আমাকে এমনভাবে কথা বলল, মনে যে আসলেও আমি সাইবার সন্ত্রাসী। আমি মনে হয় দেশ ধ্বংস করে ফেলছি এবং সাইবার এই যে এখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বা ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি করছে, তার থেকে জঘন্য ঘটনা আমি ঘটায় ফেলছি। হুম? এরকমভাবে সে আমাকে কথা বলছে। তো আমি খুবই আপসেট হয়েছি। সেদিন আমি কান্নাও করছি এবং আমি যতজনকে ফোন করতাম আওয়ামী লীগ, বিএনপি ছাড়া যতজনকেই ফোন করতাম, তারাই আমাকে সাইবার সন্ত্রাসী হিসেবে ট্রিট করতো এবং খুব জঘন্য একটা মানে মনে হয় যে আমি মানে কি বলবো? ফেরারি আসামি বা মোস্ট ওয়ান্টেড ডাকাত এরকম একটা বিষয় ছিল। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আমরা সিনেমায় দেখি না? এরকম একটা বিষয় আমার ক্ষেত্রে হয়েছিল। মনে হয় যে আমি এরকম। ঠিক এমন একটা সময়ে আমাকে বিএনপির অফিস থেকে কারণ আমি অনেক মানে নারী ভিকটিমদের নিয়ে আমি অনেক কাজ করতাম। কোথায় এখন কম করা হয় কারণ এখন আমি জানি না কেন এই রিকোয়েস্ট গুলো আসে না। কিন্তু আগে প্রায় আমি নারী ভিকটিমদেরকে নিয়ে কাজ করতাম। তখন বিএনপির অফিস থেকে আমি নাম বলব না কে বলেছে। তো বিএনপির অফিস থেকে একজন বলেছিল গুলশান অফিস থেকে যে, "আপনি তো অনেক নারী ভিকটিম নিয়ে কাজ করেন। আপনি ইলিয়াস আলীর বউকে নিয়ে একটু কথা বলেন।" উনার একটা সাক্ষাৎকার নেন। তো উনি নাম্বারও দিয়ে দিয়েছেন। তো আমি ফোন করেছি। ফোন করার পরে ইলিয়াস আলীর বউ আমাকে বলতেছে যে, ইয়ে হয়েছে, আপনি তো সাইবার সন্ত্রাসী। আপনি তো সাইবার সন্ত্রাসীর তালিকায় আছেন।" আমি বলছি, "কি বলেন আপনি? আমার তালিকায় আছি বলেই কি আমি সাইবার সন্ত্রাসী? আপনি জানেন না এই সরকার কেন কি করে এগুলা? আপনার জামাইও তো গুম। তো এখন এই সরকার তো এগুলোই করতেছে। তো আপনি আমাকে সাইবার সন্ত্রাসী বলতেছেন ওই সরকারের তালে। কয়, "হ্যাঁ, আপনি সাইবার সন্ত্রাসী। আপনার প্রোগ্রামে গেলে আমার ক্ষতি হবে।" আমি জানি না লুনা ভাবির এখনো সেটা মনে আছে কিনা। বাট আমি উনাকে মনে করিয়ে দিতে চাই। উনি আমাকে সন্ত্রাসী বলছে। আমি খুবই আপসেট হইছি। এবং আমি খুব আপসেট হয়ে আমার মনে হচ্ছে আসলেই কি আমি সন্ত্রাসী? মানে আমাকে এমনভাবে ট্রিট করা হচ্ছে, মানে লন্ডনে তো করাই হইছে। সোশ্যালি কিন্তু আমি অনেক বড় হ্যারাসমেন্ট এর শিকার হইছি তখন। বাংলাদেশ থেকেও আমার প্রোগ্রামে বিএনপি ছাড়া কেউ আসতো না তখন। মানে ৪-৬ মাস এরকম গেছে। আমি দিনের পর দিন কান্না করছি এটা নিয়ে। আর রুনা ভাবির মুখে যখন শুনছি তখন আমি খুবই
আশ্চর্য হয়েছি। উনি আমাকে বলে যে, "না, আপনার প্রোগ্রামে যাওয়া যাবে না। আপনার প্রোগ্রামে গেলে আমার ক্ষতি হবে।" আমি বলছি, "ভাই, আপনার ক্ষতি তো এমনিই হয়ে গেছে। আমার প্রোগ্রামে আসলে আপনার ক্ষতি হবে। আর আপনি আমাকে মনে করতেছেন আমি সন্ত্রাসী?" কয়, "না, আপনি সন্ত্রাসী। আপনার তালিকায় নাম আসছে।" তারপরে ভাই আমি খুবই আপসেট হইছি। আমি রেখে দিছি। পরে যিনি আমাকে বলছেন, তাকে আমি ফোন করছি। ফোন করে আমি বলি যে, "ভাই, উনি তো আমাকে বলতেছে আমি সন্ত্রাসী।" তো উনিও হাসলেন কিছুক্ষণ। হেসে বলেন যে, "উনি নিজে একজন ভিকটিম। মানে উনি আবার আপনাকে ইয়ে করতেছে, আপনাকে হ্যারাস করতেছে। এটা তো ঠিক হলো না।" তো থাক, যাক, অসুবিধা নেই। কিন্তু আমার না এই কথাটা খুব মনে পড়ে। ইলিয়াস আলীর বউ, ভাবি যদি আমার এই কথা মানে এই ইয়েটা দেখে থাকেন, তাহলে আমি অনুরোধ করব, ভাই, মানে মানুষকে এভাবে বলতে নেই। সেদিন কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি এবং আজও কিন্তু আপনার সেই কথা আমার মনে আছে। আমি যতদিন বেঁচে থাকবো আপনার এই কথা মনে থাকবে আমার। যে আওয়ামী লীগ সরকার সবার প্রতি অন্যায় করেছে। কিন্তু যেই অন্যায়টা করে আমাকে সাইবার সন্ত্রাসী বানিয়েছে, আন্তর্জাতিক সাইবার সন্ত্রাসী বানিয়েছে একমাত্র মহিলা আমি। আপনি তখন আমাকে সান্ত্বনা না দিয়ে আপনি আমাকে বলছেন যে আমি সাইবার সন্ত্রাসী। আপনি এখন সংসদ সদস্য। সো আমি একজন মহিলা হিসেবে আপনি যে আমাকে কষ্ট দিয়েছেন, সেটা কিন্তু আমি মনে রেখেছি এবং আমি আশা করব যে কোনো মহিলাকে, মহিলা হয়ে কোনো মহিলাকে এবং আপনি একজন ভিকটিম হয়ে আরেকজনকে আপনি এইভাবে কথা বলবেন, এটা কিন্তু ঠিক না। আপনাকে এখনো কিন্তু অনেক কিছু মানে আমার মনে হয় আপনি স্বামী হারিয়েছেন, আ এবং আপনার জন্য আমাদের অনেক বেদনা ছিল। আমাদের টক শোতে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আপনি আমাকে যে কথা বলেছেন, সেই কথা আপনার মোটেও ঠিক হয়নি। সরকার অনেককে মামলা দিয়েছে। আমারও মামলা ছিল আওয়ামী লীগের সময়। তো তার মানে কি আমাকে যে বলে মানে মামলা দিয়েছে, আমাকে সাইবার সন্ত্রাসী বলেছে, তাহলে কি সবকিছু সত্য? আপনি কিন্তু আমাকে সেভাবে ট্রিট করেছেন। এটা কিন্তু ঠিক করেন নাই। তো আপনার এগুলা আসলে আপনার বিবেক বুদ্ধির ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। যাই হোক, আপনি একটু চিন্তা করে দেখবেন যে আপনি এই কথা বলাটা আপনার ঠিক হয়েছে কিনা? বা আপনি একজন এখন জনগণের প্রতিনিধি। তো আপনার ব্যাপারে আসলে আমার খুব মানে ইয়ে হয় যে আপনি আসলে মানুষকে কখন কিভাবে বিচার করেন। এখন আওয়ামী লীগ কি বলে গেছে সেগুলোই যদি আপনি বলেন, তাহলে তো বিএনপির ব্যাপারে আওয়ামী লীগ যত মামলা দিয়ে গেছিল সব মামলাই ঠিক আছে। বা আপনার স্বামীকে আপনার যেভাবে গুম করেছে সেটাও তাহলে ঠিক আছে, আমি যদি সাইবার সন্ত্রাসী হয়ে থাকি। তো এইটা, প্রিয় দর্শক, আপনাদের বিচারের দায়িত্ব থাকলো এবং আ লুনা ভাবি যিনি এখন হচ্ছে যে সংসদ সদস্য, উনার কাছে এই ভিডিওটা যাতে পৌঁছায়। আমিও পৌঁছায় দিব, আমার ইয়েতে আছেন উনি। তবে আমি এটা বলতে চাই সর্বশেষ যে আমি সেদিন কষ্ট পেয়েছি। আপনি আমাকে কষ্ট দিয়েছেন। ঠিক আছে? এবং তখন যারা আমাকে সাইবার সন্ত্রাসী হিসেবে ট্রিট করেছেন, যারা আমাকে অবহেলা করেছেন, যারা আমাকে কাঁদিয়েছেন, তাদের সবাইকে আমার কিন্তু সবার চেহারা আমার মনে আছে। কে কি করেছেন না করেছেন, কিরকম ব্যবহার করেছেন। এরপরে যখন বসুন্ধরা আমার নামে আজে-বাজে ভিডিও বের করলো, বসুন্ধরার সাথে একটা মিডিয়াও ছিল কি যেন, নাগরিক টিভি নাকি কি, তারা মিলে নাকি ওইসব ভিডিও বের করেছে। তাদের কথাও আমি মনে রেখেছি। ঠিক আছে? তাদের কথাও আমি মনে রেখেছি। এবং তারাও সোশ্যালি আমাকে অনেক হ্যারাস করেছে। আল্লাহ অবশ্যই একদিন না একদিন এগুলোর বিচার করবে। আল্লাহ সবকিছুর বিচার করে।